সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল কর্তৃপক্ষের নির্দেশনায়, অর্থাৎ আমাদের মান্যবর প্রতিষ্ঠাতা জনাব আলহাজ মোহাম্মদ মনির হোসেন সাহেবের নির্দেশনায় এবং সুদক্ষ অধ্যক্ষ জনাব প্রফেসর সৈয়দ আব্দুর রাজ্জাক ও উপাধ্যক্ষ জনাব হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে আমরা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের যে ইউটিউব চ্যানেলে তোমাদের এই দুর্যোগকালীন সময়ে পড়ালেখার যে ব্যবস্থা করেছি, তোমাদের পড়ালেখাটাকে আরো সুন্দর এবং যাতে থেমে না থাকে, অগ্রগামী হয়, সেজন্য যে ব্যবস্থা করা হয়েছে তারই ধারাবাহিকতায় আমি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের সিনিয়র শিক্ষক আরিফুজ্জামান মোল্লা আজ এসেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ক্লাস নিয়ে। আমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে পঞ্চদশ অধ্যায়, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, অর্থাৎ একটা সমাজের পরিবর্তন সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে। আমাদের সর্বপ্রথমে জানতে হবে যে সামাজিক পরিবর্তন কি। এখানে সমাজ পরিবর্তনশীল বলা হচ্ছে, যে সমাজটা পরিবর্তনশীল। সমাজ কিন্তু স্থির নয়, সমাজ বিভিন্নভাবে পরিবর্তন হয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। অর্থাৎ 1971 সালের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগের পরিবর্তন এদেশের সমাজ ও অর্থনীতিকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। এখানে কয়েকটা কথা বলেছে, শিক্ষা, প্রযুক্তি এবং যোগাযোগ। এই বদৌলতে সামাজিক পরিবর্তনটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। এখন আমরা জানবো যে সামাজিক পরিবর্তন কাকে বলে বা সামাজিক পরিবর্তনের ধারণা। সামাজিক পরিবর্তন বলতে সাধারণত সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তনকে বোঝায়। অর্থাৎ একটা সমাজের কাঠামো এবং এর যে কার্যাবলী আছে এটার পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। আমরা আরো এভাবে বলতে পারি যে সমাজের মৌল ও উপরিকাঠামোর পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। সমাজের মৌল এবং উপরিকাঠামো এটার যে পরিবর্তন, এটাকে আমরা সামাজিক পরিবর্তন বলতে পারি। সামাজিক পরিবর্তন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বা সমাজ বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমি তোমাদের এখানে বিখ্যাত দুইজন সমাজ বিজ্ঞানী তাদের সংজ্ঞা উপস্থাপন করেছি। প্রথমে আমরা জানবো কিংসলে ডেভিস, বিশিষ্ট সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস। তিনি বলেছেন যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। সামাজিক পরিবর্তন বলতে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। সামাজিক সংগঠন বলতে কি বোঝায়? সামাজিক সংগঠন বলতে আমাদের পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, আমাদের সমাজ ব্যবস্থা আছে, এটাকেই সামাজিক সংগঠন বলা হয়। আমরা আরো যদি অপরদিকে আরেকজন সমাজবিজ্ঞানী ম্যাকাইবার, তিনি বলেছেন যে মানবীয় সম্পর্কের পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। এই সামাজিক পরিবর্তনটা শুধুমাত্র, তিনি বলেছেন যে এই সামাজিক পরিবর্তনটা শুধুমাত্র সংগঠনের ভিতরে সীমাবদ্ধ নয়, মানবীয় সম্পর্ক। মানবীয় সম্পর্ক মানে হচ্ছে মানুষের সাথে মানুষের যে সমস্ত সামাজিক সম্পর্কগুলো আছে এইগুলোকে সাধারণত মানবীয় সম্পর্ক বলা হয়। এই মানবীয় সম্পর্কের পরিবর্তনও সামাজিক পরিবর্তন। মোট কথা, সামাজিক পরিবর্তন হচ্ছে কোনো জাতির জীবন ব্যবস্থা পরিবর্তন। অর্থাৎ একটা সমাজে বসবাসকারী জনসমষ্টি যারা আছে বা জনগণ যারা আছে বা সমগ্র জাতি যারা আছে, তাদের সামগ্রিক জীবন ব্যবস্থার যে পরিবর্তন, সেটাই হচ্ছে সামাজিক পরিবর্তন। এরপর আমরা সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলো আছে এবং এই উপাদানগুলো সমাজে যে নানামুখী প্রভাব বিস্তার করে, এগুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে চলো এখন আলোচনা করি যে বাংলাদেশের সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদান সমূহ এবং এগুলোর প্রভাব। অর্থাৎ এই সামাজিক পরিবর্তন উপাদানগুলো আমাদের সমাজে কি কি প্রভাব বিস্তার করে থাকে। আমরা সর্বপ্রথমে আলোচনা করব এইখানে প্রাকৃতিক উপাদান নিয়ে। সামাজিক পরিবর্তনের প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক শব্দের অর্থ কি? প্রকৃতি প্রদত্ত, যেখানে মানুষের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না। এই যে যেমন ধরো প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আমরা দেখি বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প,
নদী ভাঙন, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর ফলে কি হয়, সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। আমরা সাধারণত দেখি যে যদি ভূমিকম্প হয় তাহলে বিভিন্ন ধরনের আমাদের যে সমস্যাগুলো হয় তার ভিতরে হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয় হয়, রাস্তাঘাট ভেঙে যায়, ব্রিজ কালভার্ট নষ্ট হয়ে যায়, বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি হয়, গ্যাসের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়, এভাবে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আবার আমরা যদি নদী ভাঙনের কথা বলি, নদী ভাঙনের ফলে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবার তারা নিঃস্ব হয়ে যায়, তাদের ঘর বাড়ি, তাদের কৃষি ক্ষেত সবকিছু নদীর ভিতর বিলীন হয়ে যায় এবং তারা একটা সময়ে নিরুপায় হয়ে তাদের কাজের সুবিধার্থে তারা বিভিন্ন শহর অঞ্চলে চলে আসে এবং শহর অঞ্চলে এসেই কিন্তু তারা কোথাও স্থায়ীভাবে বাস করতে পারে না, তখন তারা একটা বস্তি এর মতো সৃষ্টি করে, আর এই বস্তির সমস্যা থেকে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করে থাকে। আবার বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক বিপর্যয় ও নতুন নতুন সমস্যার সৃষ্টি করে। বৈশ্বিক উষ্ণায়ন অর্থাৎ খরা, উত্তর অঞ্চলে সাধারণত খরা দেখা যায়, এই খরার ফলে সেখানে ফসল উৎপাদন করতে পারে না মানুষ, তারপরে সেখানে কি হয়, বিভিন্ন ধরনের মানুষের সমস্যা হওয়ার ফলে মানুষ কর্মের সন্ধানে রাজধানীতে চলে আসে এবং তারা বিভিন্ন ধরনের নানামুখী কাজের সাথে জড়িত হয়ে যায়। এভাবে আমরা বলতে পারি যে এই প্রাকৃতিক উপাদানটা অর্থাৎ প্রকৃতি প্রদত্ত উপাদানটা সামাজিক পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। আমরা এরপরে আলোচনা করব জৈবিক উপাদান অর্থাৎ সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান। জৈবিক উপাদান সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ জন্ম মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি ও জীবনযাত্রার মান নিয়ে সাধারণত জৈবিক উপাদান। মানুষের জৈবিক অবস্থার পরিবর্তন যেমন জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন ইত্যাদি এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিও প্রয়োগ করা হয়। এখানে জন্মহার ও মৃত্যুহার হ্রাস সমাজ কাঠামো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, কারণ আমাদের দেশটা একটা ছোট দেশ, ছোট আয়তনের দেশ, এখানে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি, আর যার ফলে এই জনসংখ্যার ভিতর বেকারত্ব, বড় ধরনের একটা বেকারত্ব দেখা যায়। মানুষ তাদের কাঙ্ক্ষিত কাজ খুঁজে পায় না, অথবা কিছু মানুষ সাময়িক কিছু কাজ পায়, তাদের স্থায়ীভাবে কোনো কাজের ব্যবস্থা তাদের হয় না। এবং এরপরে আমরা দেখি যে জৈবিক পরিবর্তনের একটা উপাদানের প্রভাব হিসেবে সেখানে শিশু শ্রম, অর্থাৎ অনেক পরিবার তারা তাদের ফ্যামিলিকে পরিচালনা করার জন্য সন্তানদেরকে বিভিন্ন কাজে লাগিয়ে থাকে। আমরা দেখি বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে তাদেরকে কাজে দিয়ে থাকে, বিভিন্ন গ্যারেজে তাদেরকে কাজে দিয়ে থাকে, রাস্তাঘাটে পানি বিক্রি করা, ফুল বিক্রি করা সহ বিভিন্ন ধরনের যে কাজ, এই সমস্ত কাজের দিয়ে থাকে তারা পারিবারিক কিছু সুবিধা পাওয়ার জন্য। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়, অর্থাৎ মানুষ আমরা দেখি বিভিন্ন সময় আমাদের দেশে যখন এই জৈবিক উপাদানের একটি প্রভাব হিসেবে যখন কোনো একটা নিয়োগ হয়, সেখানে যদি পোস্ট থাকে 10টা, সেখানে অ্যাপ্লিকেশন চলে আসে প্রায় 1 লাখ। তাহলে এই 1 লাখের মধ্য থেকে নিজেকে যোগ্য করে এই কর্মসংস্থান বা চাকরিটা পাওয়া স্বাভাবিকভাবে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে থাকে। তারপরে আমরা চলে যাব সামাজিক পরিবর্তনের সাংস্কৃতিক উপাদানের ক্ষেত্রে। সাংস্কৃতিক উপাদান সাধারণত কাকে বলে? সংস্কৃতি নিয়ে যে বিষয়গুলো সংস্কৃতির সাথে সম্পর্কিত সাধারণত সামাজিক পরিবর্তন সূচনা করে। এখানে যে কোনো সমাজের দিকে তাকালে দেখা যাবে যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, আমাদের বাঙালি সংস্কৃতি একটি বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি। এখানে আমরা সাধারণত আমাদের বাঙালি সংস্কৃতিকে লালন করে থাকি। মানুষের মূল্যবোধের পার্থক্য, অর্থাৎ একজন মানুষের সাথে আরেকজন মানুষের চরিত্রগত বা মূল্যবোধের পার্থক্য। মূল্যবোধ বলতে কি বোঝায়? মূল্যবোধ বলতে বোঝায় মানুষের মার্জিত রুচি, আচরণ, ব্যবহার, চালচলন, জীবন ব্যবস্থা, যেটাকে আমরা লাইফ স্টাইল বলে থাকি। উদ্দেশ্য আদর্শের ভিন্নতা, এক একজন মানুষের উদ্দেশ্য আদর্শের ভিন্নতা এক এক রকম থাকে। এর ফলে বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে এই উদ্দেশ্য আদর্শের ভিন্নতার জন্য। একই ফলে সৃষ্টি হয়েছে বিভিন্ন সংস্কৃতি লালিত প্রতিষ্ঠান। আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক লালিত প্রতিষ্ঠান আছে, যেমন শিল্পকলা একাডেমি, ললিতকলা একাডেমি, বাফা, ছায়ানট। এরা কি করে? সাংস্কৃতিক উপাদানগুলোকে সাধারণত লালন করে থাকে।
এসব সমাজের মধ্যে নানা পরিবর্তন সৃষ্টি করে থাকে। আমরা দেখেছি যে ব্রিটিশ আমলে বাংলার সমাজ ব্যবস্থার উপর বিদেশি সংস্কৃতির একটা প্রভাব বিশেষভাবে পরিদৃষ্ট হতেছিল। ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল তখন তাদের অনেক শব্দ আমাদের এই বাংলা সংস্কৃতির ভিতর বা বাংলা ভাষার ভিতর চলে এসেছে এবং তাদের অনেক কিছুই আমরা এখন আমরা ধারণ করে থাকি। তারপর আমরা যদি দেখি যে বিভিন্ন ভ্রমণ কাহিনী পাঠ করার ক্ষেত্রে, তারপরে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে জনগণের সাথে সাক্ষাৎকার একই সামাজিক পরিবর্তনের একটা সাংস্কৃতিক উপাদানের প্রভাব হিসেবে কাজ করে থাকে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, এরকম মহামানব যারা তারা পৃথিবীতে বিভিন্ন ধরনের যে কুসংস্কার ছিল, ধর্মান্ধতা ছিল, এইগুলো থেকে মানুষকে এই পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন বা উপাদানের মাধ্যমে তারা মানুষকে আলোর মুখ দেখিয়েছে, মানুষকে সভ্যতার যে আলো বা সভ্যতার দিকে নিয়ে এসেছে, যা সে সময় মানুষের পরিবর্তন সূচিত করেছিল। বাংলাদেশের শহরগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পারবো এখানকার যে সাংস্কৃতিক উপাদান, এটা একটা মিশ্র উপাদান। সাধারণত এই মিশ্র উপাদানের ফলে সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়। এরপরে যে পয়েন্ট আমি আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। সামাজিক পরিবর্তনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন এবং বিরামহীন প্রক্রিয়া। শিক্ষা মানুষের মনের ভিতরের যে অন্ধকারটা এটাকে দূর করে আলোর পথে নিয়ে আসে, মানুষকে তার ভিতর যে সুপ্ত প্রতিভা এটাকে জাগ্রত করে থাকে। এখানে আমরা দেখি শিক্ষিত মানুষগুলো আত্মবিশ্বাস এবং বিচার বিশ্লেষণের ক্ষমতা রাখে। তারা যে কোনো কিছু শুনেই বিশ্বাস করে না, সেটাকে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করে। শিক্ষা যাবতীয় অন্ধত্ব, অজ্ঞতা এবং কুসংস্কার থেকে মানুষকে মুক্ত করে থাকে। উদাহরণ হিসেবে যদি আমরা বলি, বাংলাদেশের সমাজে নারী শিক্ষার প্রসার জনগণের ভিতর যে সচেতনতা সৃষ্টি করতো। অর্থাৎ একটা সময় ছিল নারীদেরকে শিক্ষার ব্যবস্থা থেকে পৃথক করে রাখা হতো। আমরা রোকেয়া সাখাওয়াত হোসেনের নাম শুনেছি। ইনি একজন নারী জাগরণের অগ্রদূত বলা হয়, কারণ একটা সময় নারীদেরকে শিক্ষার কোনো সুযোগ ছিল না। সেই রোকেয়া সাখাওয়াত সেই রংপুরের পায়রাবন্দ এলাকা থেকে আস্তে আস্তে অল্প অল্প করে কিছু সংখ্যক নারীকে নিয়ে শিক্ষার পক্ষে যে আন্দোলন গড়ে চলেছিল, সেই আন্দোলনটা এখন একটা মহিরুহে পরিণত হচ্ছে। আমরা নারী শিক্ষার প্রসার আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে দেখি যে নারী শিক্ষার প্রসারের ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, বিভিন্ন সামাজিক আন্দোলন পরিচালনায় এরা উদ্বুদ্ধ হচ্ছে। নারী অধিকার প্রতিষ্ঠায় বহু সামাজিক নীতি এবং আইন রয়েছে। এখানে নারীদেরকে যদি কোথাও কোনোভাবে তাদেরকে সমস্যা সৃষ্টি করা, যেমন যৌতুক, এই যৌতুকের বিরুদ্ধে আইন হয়েছে, পারিবারিক আইন হয়েছে। অর্থাৎ পারিবারিকভাবে যদি কোনো নারী নির্যাতিত হয় তাহলে সেক্ষেত্রেও সেখানে আইনের ব্যবস্থা আছে। নারী উন্নয়ন নীতি, এভাবে বিভিন্ন ধরনের বিষয় আছে। নারী শিক্ষা নারীকে কর্মমুখী করেছে। অর্থাৎ আগে নারীরা গৃহবন্দী অবস্থায় থাকতো, তারা ঘরের কাজ ছাড়া তাদের কোনো কাজ থাকতো না, বাইরের জগতের সাথে তাদের জানাশোনা ছিল না। এখন পৃথিবীর সব দেশে নারীরা পুরুষের চেয়েও অগ্রগামী, তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যমণ্ডিত ভূমিকা পালন করে থাকে। আমরা সাম্প্রতিক সময়ে টেলিভিশনের চ্যানেলগুলোতে দেখি একজন অণুজীব বিজ্ঞানী ডক্টর সেজুতি সাহা, তাকে বারবার ফোকাস করতেছে, কারণ সে একজন অণুজীব বিজ্ঞানী, সে জিনোম রহস্য আবিষ্কার করেছে এবং খুব সফলভাবে সেটা সম্পন্ন হয়েছে এবং এটা নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। এবং এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফলাফল সেটা হচ্ছে WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই সেজুতি সাহাকে তাদের যে স্বাস্থ্য ব্যবস্থায় সেখানে তাকে নিয়োগ দিয়েছে। এই যে সে একজন নারী, তার যে সাফল্য, এটা সাধারণত নারী শিক্ষা এবং নারী সমাজের অগ্রযাত্রার ফলে সাধিত হয়েছে। তাছাড়া বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসা শিক্ষা, বাণিজ্য শিক্ষা বিভিন্ন ক্ষেত্রেও এই পরিবর্তন এনেছে। এখন আমরা আলোচনা করব স্বাভাবিকভাবে প্রযুক্তি নিয়ে। তথ্য প্রযুক্তি, এখানে তথ্য প্রযুক্তির কথা বলা হয়েছে। পৃথিবী আজ প্রযুক্তি নির্ভর, কারণ প্রযুক্তি ছাড়া আমরা চলতেই পারি না। এই যে এখন আমি ইউটিউবে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কিসের বদৌলতে হয়েছে? তথ্য প্রযুক্তির বদৌলতে। কারণ আজকে যদি ইন্টারনেট না থাকতো, আজকে যদি আমাদের কাছে স্মার্টফোন না থাকতো, আজকে যদি এই যে সাবমেরিন ক্যাবলস না থাকতো, তাহলে আমরা এই যে করোনাকালীন সময়ে মানুষ ঘরে আবদ্ধ, সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু তারপরেও আমরা দেখি
তোমাদের ক্লাসগুলো অনলাইনে পরিচালিত হচ্ছে। সিরাজ মিয়া মিউরাল মডেল স্কুল নামে যে ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা এখানে সাবস্ক্রাইব করতেছো, তোমরা এটা দেখতেছো, এটা সমস্যাগুলো তো আমাদের জানাচ্ছ। আবার আমরা দেখি শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমরা বলতে পারি যে প্রযুক্তি হলো বিজ্ঞানের প্রয়োগিক দিক। প্রয়োগিক দিক হচ্ছে যেটাকে প্রয়োগ করা হয়। প্রযুক্তির প্রচলন ও প্রচারের ফলে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিগত মানসিক গঠন এবং কাঠামোর পরিবর্তন সাধিত হয়েছে। অর্থাৎ তথ্য প্রযুক্তি আসার ফলে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে। দৃষ্টান্ত হিসেবে আমরা বলতে পারি যে বেতারের আবিষ্কার সামাজিক জীবনে আমোদ প্রমোদের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং আরো অন্যান্য সামাজিক কাজকে প্রভাবিত করেছে। এখানে আমরা যদি বলে থাকি যে মোটর গাড়ি আজ সামাজিক সম্পর্কের পরিধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখানে আমরা দেখি সামাজিক পরিবর্তন প্রযুক্তির পরিবর্তনের অবশ্যম্ভাবী পরিণাম। এখানে আমরা যদি বলে থাকি যে গ্রামীণ জীবনের উপর নাগরিক জীবনের প্রভাব বিস্তৃত হয়েছে, পরিধির বিস্তৃত হয়েছে। প্রযুক্তি এসে মানুষের গ্রাম এবং শহরের ভিতর পার্থক্য কমিয়ে দিয়েছে। কৃষিক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার কল্যাণে, দেখো আগে বাংলাদেশের কৃষি ব্যবস্থাটা ছিল সনাতন পদ্ধতি, অর্থাৎ লাঙল এবং গরু, বলদ, এটা দিয়ে সাধারণত চাষাবাদ হতো। এখন এই প্রযুক্তির ফলে সাধারণত আমরা দেখি যে ট্রাক্টর, তারপরে হচ্ছে আমরা দেখি এখন ধান কাটা মেশিন, ধান মাড়াইয়ের মেশিন, বিভিন্ন ধরনের যে মেশিনগুলো এসেছে বা যন্ত্রগুলো এসেছে, এগুলা কিসের ফল? প্রযুক্তির ফল। কারণ এখানে এই মালিক শ্রমিকের মধ্যে ব্যবধান কমে গেছে। কারণ এখানে অনলাইন ভিত্তিক বিভিন্ন পোর্টাল, সেখানে থেকে আমরা উৎপাদন পাচ্ছি এবং বিদেশের সাথে আমরা বিভিন্ন ধরনের চুক্তি করতেছি। সেখানে আমরা আমাদের মালগুলো পাঠাচ্ছি, আমরা প্রযুক্তির মাধ্যমে এদেশ থেকে এলসি করতেছি বিভিন্ন জিনিস আনার জন্য। আবার আমরা দেখি যে মৎস্য চাষ, আগে মৎস্য চাষটা ছিল সনাতন পদ্ধতির, এখন বৈজ্ঞানিক ভিত্তিতে একমাত্র ইলিশ মাছ ছাড়া, আমার মনে হয় বাংলাদেশে একমাত্র ইলিশ মাছ ছাড়া যত মাছ আছে সব মাছই এখন বৈজ্ঞানিকভাবে কি হচ্ছে? চাষ করা হচ্ছে। আমরা দেখি পোনা বা ডিম থেকে এটাকে আস্তে আস্তে প্রজনন করে বড় করে আমাদেরকে দেওয়া হচ্ছে। কারণ এত মানুষের মাছের চাহিদা সাধারণতভাবে আমরা প্রকৃতিগতভাবে নদী নালা খাল বিলের উপর নির্ভর করে সাধারণত আমরা পূরণ করতে পারি না। সেক্ষেত্রে এখন কি করতেছে? বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রযুক্তির প্রসার ঘটিয়ে এই মাছের যে কৃত্রিম চাষাবাদ করে আমাদের চাহিদা পূরণ করতেছে। তারপর আমরা চিংড়ি চাষ, আমাদের দেশের চিংড়িকে বলা হয় সাদা সোনা, কারণ এটা রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এটাও সাধারণত চিংড়ির পোনাকে বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করে বড় করে এটা বিদেশে পাঠানো হচ্ছে। সম্মিলিত মাছ এবং হাঁস চাষ করা হচ্ছে, গবাদি পশুর প্রজনন করা হচ্ছে। আমরা দেখি দেশি এবং বিদেশি গরুর ভিতর কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে আমরা সংকর জাতের বাছুর তৈরি করা হচ্ছে। এগুলো সব প্রযুক্তির ফল। তারপরে গরু মোটা তাজাকরণ, এখানে দেখি আমরা কোরবানির সময় বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখন অনলাইনে বা বিভিন্ন নিউজের চ্যানেলে আমরা দেখি, একটা গরু দেখায়, ওনাদের কাছে জিজ্ঞেস করা হয় ভাই গরুটার ওজন কত হবে? বলে যে ভাই গরুটার ওজন হবে এরকম 1600 কেজি, 1700 কেজি। তা স্বাভাবিকভাবে আগে একটা দেশি গরু সাধারণত এইভাবে এত ওজনের হওয়ার কথা ছিল না। এখন প্রযুক্তির সমন্বয়ে এটাকে করা সম্ভব হয়েছে। আর এছাড়াও পল্লী উন্নয়ন সংস্থা বিভিন্ন পল্লী ক্ষেত্রে বা পল্লীর জনগণও সাধারণত এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদের যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেখানে এগুলোকে কাজে লাগাচ্ছে। আমরা কৃষিক্ষেত্রে পরিবর্তনের পাশাপাশি মানুষের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও দেখি তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যোগাযোগ ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যোগাযোগ ব্যবস্থা, দেখো একটা সময় ছিল বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা প্রধান মাধ্যম ছিল নদীপথ, অর্থাৎ নৌকা বা লঞ্চ বা ট্রলার বা স্টিমারে ছাড়া কোথাও যাওয়া যেত না। আর এখন মুহূর্তের ভিতর প্রযুক্তির যোগাযোগের ফলে, উন্নতির ফলে ট্রেন, বাস, এমনকি আমরা বিমানের কথা যদি বলি, যেখানে হজে যেতে আগে নাকি আমি শুনেছি আমার মুরব্বী যারা ছিল, দাদা নানা তানাদের কাছে, যে হজে যেতে হলে 1 বছর লাগতো, যেতে 6 মাস, আবার হজ শেষ করে আসতে 6 মাস। আর এখন সৌদি আরবে যেতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এটা কিসের ফল? যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে এটা হয়েছে। অর্থাৎ যে দেশের যোগাযোগ মাধ্যম যত উন্নত হবে সে দেশের অর্থনীতিও তত উন্নত হবে। যোগাযোগ সামাজিক পরিবর্তনের একটি অন্যতম উপাদান। এখানে জল, স্থল, আকাশের যোগাযোগ ব্যবস্থা, তারপর আমরা যদি বলি টেলিফোন, ফ্যাক্স,
তারপরে হচ্ছে ইন্টারনেটটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ ইন্টারনেটের বদৌলতে আমরা সারা পৃথিবীকে আমাদের হাতের মুঠায় নিয়ে আসতে পেরেছি। তারপরে ইমেইলের মাধ্যমে তুমি যে কোনো কিছু তোমার বন্ধুকে পাঠাতে পারো, কিছু রিসিভ করতে পারো। ডিস অ্যান্টিনা একটা গুরুত্বপূর্ণ আকাশ সংস্কৃতি, এটাকে বলা হয়। আমরা সারা পৃথিবীতে কোথায় কি হচ্ছে আমরা ঘরে বসে একেবারে স্বল্প পরিসরে মুহূর্তের ভিতর লাইভ দেখতে পাচ্ছি যে কোথায় কি হচ্ছে, এটা আমরা জানতে পারতেছি। মোবাইল ফোন বলার অপেক্ষা রাখে না, মানুষের হাতে হাতে এখন মোবাইল ফোন। আগে ছিল বাটন মোবাইল, এখন সব স্মার্ট ফোন। এটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আমরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার সহ বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে এখানে আমরা এর সফলতাগুলো নিয়ে থাকি। টেলিভিশন বলার অপেক্ষা রাখে না, একটা মুহূর্ত আমরা টেলিভিশন ছাড়া চলতে পারি না। টেলিভিশনে আপডেট হচ্ছে প্রতিদিন। আমরা করোনা কালীন সময় যে করোনা কয়জন মানুষ মারা যাচ্ছে, কয়জন আক্রান্ত হচ্ছে, কি হচ্ছে না, যেগুলো আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারি। পত্র পত্রিকা ভেরি ইম্পর্টেন্ট। বলা হয় যে নিউজ পেপার ইজ স্টোর হাউস অফ নলেজ, জ্ঞান ভান্ডার। একটা নিউজ পেপারের ভিতরে সবকিছু পাওয়া যায়। একেবারে সকাল থেকে ঘুমের থেকে ওঠার পরেই এক কাপ চা আর একটা সংবাদপত্র, এটা না হলে মানুষের জীবন মনে হয় স্থবির হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা। এই জন্য এইগুলো সব আমার যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে সম্ভব হয়েছে। আজকাল ঘরে বসে বিশ্বের সকল দেশের সাথে আমরা যোগাযোগ করতে পারি। কারো আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে, আমরা সাধারণত স্কাইপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে কে কি অবস্থায় আছে প্রতিনিয়ত তাদের খবর আমরা জানতে পারি। বিশ্বের শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে আমরা ঘরে বসে এটাকে আমরা ব্যবহার করতে পারি। যেমন তোমাদের ই বুক নামে একটা বিষয় আছে, সেখানে গেলে তুমি পৃথিবীর যে কোনো লাইব্রেরির যে কোনো বই তোমরা এটাকে পড়তে পারবা, এটাকে ডাউনলোড করে নিতে পারবা বা তোমরা পড়তে পারবা। প্রয়োজনীয় গ্রন্থ নির্বাচন করাও পড়াশোনা করা যাবে। যোগাযোগ ও অবমাননা পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করতে পারছে। তুমি স্কলারশিপ পেতে চাও, পৃথিবীর যে কোনো দেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তুমি যেতে পারো অনলাইনের মাধ্যমে, সেখানে তুমি রেজিস্ট্রেশন করতে পারো, ভর্তির ব্যবস্থা তোমার হতে পারে। এভাবে পড়াশোনার জন্য মানুষ এই যোগাযোগ ক্ষেত্রে বিদেশে যাচ্ছে। তাই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক, জৈবিক, সাংস্কৃতিক উপাদানের প্রভাব পরিবর্তনের ধারাকে গতিশীল করে। তাছাড়া শিক্ষা, প্রযুক্তি ও নতুন নতুন যোগাযোগের মাধ্যমে সাধারণত এই সামাজিক পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও বহুবিধ উপাদান দ্বারা সামাজিক পরিবর্তন কখনো কখনো বিশেষ উপাদান, যেমন শিল্পায়ন ও নগরায়ন, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে শিল্পায়ন ও নগরায়ন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ এখানে বলা হচ্ছে যে শিল্পায়নের ফলে নগরায়ন ঘটে। কথাটা আমি আবার বলি, শিল্পায়নের ফলে নগরায়ন ঘটে। কেন? যে এলাকায় শিল্প প্রতিষ্ঠিত হয় সেই এলাকায় রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, ইন্টারনেট, আর্থসামাজিক ব্যবস্থা সবকিছু পরিবর্তন হয়। তখন কি হয়? তখন ওখানে গ্রামের পরিবর্তনে নগরের পরিবর্তন হয়। এখানে যারা শিল্প শ্রমিক তাদের বসবাসের জন্য বিভিন্ন ধরনের আবাসিক ব্যবস্থা করা হয়। তাদের প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য বাজার ঘাট, দোকান, তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য স্কুল কলেজ, তারপরে হচ্ছে এরকম করে সবকিছু পরিবর্তন হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে শিল্পায়ন হলো নগরায়নের ফলে ঘটে থাকে। ব্যাপক শিল্পায়নের ফলে গ্রামীণ জীবন ছেড়ে, দেখো আগে আমাদের দেশের মানুষগুলো সাধারণত কৃষি পেশার উপর নির্ভরশীল ছিল, কৃষি ছাড়া আর কিছু ছিল না। এখন প্রান্তিক কৃষক যারা, অর্থাৎ যাদের নিজস্ব কোনো জমি নাই, তারা চিন্তা করে যে পরের জমি করে যে আমি যে অংশটুকু পাই এটা দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ করা আসলে কি হয় না, সম্ভব হয় না। এখন তারা কি করছে, ওই কৃষি পেশাকে ছেড়ে চলে আসছে শহরে। এসে তারা এই বিভিন্ন গার্মেন্টস, ফ্যাক্টরি, কলকারখানায় তারা কাজ করে তাদের পরিবারকে সুরক্ষিত করেছে। এমনকি তারা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। আমরা এর ভিতর পোশাক শিল্প, ওষুধ শিল্প, চা শিল্প, চিনি শিল্প, সুতা, তামাক, বিস্কুট, প্রকাশনী, বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে আমরা দেখে থাকি। শিল্প প্রসারের ফলে বেকারত্ব ঘুচাতে বিভিন্ন অদক্ষ শ্রমিকরা দেশ থেকে গ্রাম ছেড়ে সাধারণত শহরে চলে আসে। আবার শিল্পায়নের ফলে জীবনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণীর তিনটা শ্রেণীর শ্রেণীর সৃষ্টি হয়েছে। এদেশে কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে, অধিকারের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা এখন গর্বের সাথে বলতে পারি যে আমরা পৃথিবীতে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ একটা দেশ। কারণ আমাদের দেশের পোশাক পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণত সুনাম অর্জন করেছে। আচ্ছা, তারপরে আমরা যদি বলে থাকি যে মাথাপিছু আয়ও বেড়েছে এই শিল্পায়ন নগরায়নের ফলে। মানুষ আগে কৃষিকাজ করে
তাদের সংসারই চলতে চাইতো না। এখন প্রত্যেকটা মানুষ এই শিল্পায়ন ও নগরায়নের ফলে তাদের আয় বৃদ্ধি পেয়েছে, কিছু সঞ্চয় তাদের হচ্ছে, জীবনযাত্রার মানে পরিবর্তন হয়েছে। এভাবে আমরা দেখি শিল্পায়নের ফলে বিভিন্ন ধরনের পরিবর্তন, সামাজিক পরিবর্তন সাধিত হয়। খুলনার খালিশপুর, চট্টগ্রামের বাড়বকুণ্ড এবং সিলেটের সাতকে বিভিন্ন ধরনের শিল্পনগর হিসেবে গড়ে উঠেছে, যেখানে মানুষ কাজ করে তাদের জীবন নির্ভর করছে। আচ্ছা, শিল্পায়নের ফলে আমরা দেখি যাতায়াত ব্যবস্থারও উন্নত হয়েছে, কারণ যে এলাকায় ইন্ডাস্ট্রি আছে সেই এলাকার ইন্ডাস্ট্রিগুলোতে গাড়ি, অর্থাৎ পোশাক শ্রমিক হোক, যে কোনো শিল্প হোক, সেখানে গিয়ে গাড়িতে করে মালামালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে। এর ফলে কি হয়েছে, ওখানে উন্নত জীবনযাপনের সৃষ্টি হয়েছে, কারণ যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট, বিদ্যুতায়ন, বিভিন্ন ধরনের বিষয়গুলো ওখানে চলে এসেছে। আচ্ছা, এর ফলে ব্যক্তির জীবন দর্শন, আচার আচরণ, মানসিকতা এবং মূল্যবোধের পরিবর্তন ঘটেছে এই শিল্পায়ন নগরায়নের ফলে। আচ্ছা, এরপর আমরা যদি বলতে পারি এই শিল্পায়ন নগরায়নের ফলে পারিবারিক সংগঠনে সামাজিকরণের বিভিন্ন ধরনের উন্নত হয়েছে। এখানে আরো শুধুমাত্র শিল্পায়ন নগরায়নের ফলে যে শিল্পায়ন নগরায়নের দুইটা দিক আছে, একটা হচ্ছে এটার আশীর্বাদ, অন্যদিকে হচ্ছে অভিশাপ। অভিশাপ হচ্ছে কি, শিল্পায়নের ফলে যেমন মানুষের জীবন ব্যবস্থা উন্নত হয়েছে, তেমনি বিভিন্ন ধরনের সামাজিক সমস্যারও সৃষ্টি হয়েছে। যেমন একজন মানুষ গ্রাম থেকে তার পরিবার গ্রামে রেখে শহরে চলে আসে, আসার পর সেখানে আবার নতুন করে আরেকটা সংসার শুরু করে, অর্থাৎ ওই গ্রামের যে তার পরিবার সেটাকে সে বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের হয়ে থাকে। তারপর আছে শিশু কিশোরদের সামাজিকরণেও বিভিন্ন ধরনের সমস্যা হয়, কারণ শিল্পাঞ্চলে সাধারণত আমরা দেখে থাকি যে সমস্ত এলাকায় শিল্পায়ন আছে সেখানে বস্তির সৃষ্টি হয়, অর্থাৎ তারা উচ্চ মূল্যে বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারে না, তখন খুপড়ি ঘরে থাকে, সেখানে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাগুলো হয়ে থাকে, যেমন মাদকাসক্তর সমস্যা হয়ে থাকে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। আবার এখানে এই বস্তির যে বিষয়গুলো, এখানে বস্তিতে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব সংঘাত, অপরাধ এবং কিশোর অপরাধের মধ্যে বহু সামাজিক সমস্যা সৃষ্টি হয়। আমরা বলতে পারি যে একটা জিনিসের দুইটা জিনিস থাকতে পারে, এটা ভালো দিকও মন্দ দিকও। আমরা সবসময় ভালো দিককে গ্রহণ করব, মন্দ দিককে সবসময় এড়িয়ে চলবো। এই জন্য শিল্পায়ন আমাদের ক্ষেত্রে আশীর্বাদ, আমরা এটাকে অভিশাপ হিসেবে নেব না। যদি আমরা অভিশাপ হিসেবে দেখে থাকি, সামাজিক অবক্ষয় হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্ত সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ বাংলাদেশের সমাজ পরিবর্তনের অনেকগুলো উপাদান নিয়ে আলোচনা করলাম। আমি আবার উপাদানগুলো রিপিট করি। এখানে প্রাকৃতিক উপাদানের কথা বলা হয়েছে, জৈবিক উপাদানের কথা বলা হয়েছে, সাংস্কৃতিক উপাদানের কথা বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা বলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থার কথা বলা হয়েছে, শিল্পায়ন ও নগরায়নের কথা বলা হয়েছে। এছাড়া আরো অনেক উপাদান থাকতে পারে যেগুলো সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করবো। আমাদের দেশে সামাজিক পরিবর্তনে নারীদেরও অনেক বড় ভূমিকা আছে। এই নারীর ভূমিকাগুলো কি আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা নিয়ে আমরা এখন আলোচনা করব। কোথায় নেই নারী? এখানে নারীকে বাদ দিয়ে বা নারী সমাজকে বাদ দিয়ে পৃথিবীর কোনো কিছুই আসলে সম্পন্ন করা সম্ভব নয়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সেই জাতীয় কবি তিনিও নারীদেরকে আমাদের সমস্ত কর্মের অংশ হিসেবে এখানে বিবেচিত করেছেন। অর্থাৎ নারীরা সামাজিক পরিবর্তনে বর্তমানে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা যদি আবারও বলি, আরো কিছু বলতে পারি, সেখানে হচ্ছে পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ আমরা সব জায়গায় পুরুষের পাশাপাশি নারীদেরকে আমরা সাধারণত পেয়ে থাকি। নারী আমাদের অর্ধাঙ্গিনী, নারী আমাদের বোন, নারী আমাদের মা, আমাদের এই সব ক্ষেত্রে নারীর যে মর্যাদা, সেটাকে আমরা যদি সঠিকভাবে সমুন্নত রাখতে পারি, তাহলে আমাদের দেশ এবং বিশ্ব আরো এগিয়ে চলবে।
এখানে বলা হচ্ছে যে সামাজিক পরিবর্তনে নারীকে ক্ষুদ্র পরিসর থেকে বৃহৎ পরিসরে বাহির করে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করেছে। অর্থাৎ আগে যে নারীর যে জায়গাটা ছিল স্বল্প পরিসর ঘরের মধ্যে, সেখান থেকে বর্তমানে নারী তার আত্মপ্রত্যয়ে তার নিজস্ব পেশনা থেকে সে এখন সারা সব জায়গায় তারা বিরাজিত। এখন আমরা এই সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা সমূহ নিয়ে আলোচনা করব। নারী শিক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা যদিও আমি এর আগে একটু আলোচনা করছি। নারী শিক্ষাকে বাদ দিয়ে পৃথিবীতে উন্নয়ন সম্ভব নয়। কারণ নেপোলিয়ন বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। অর্থাৎ নারীকে প্রথমেই স্বাবলম্বী হতে হলে, সমাজের একজন যোগ্য সদস্য হতে হলে তাকে কি হতে হবে? শিক্ষিত হতে হবে। এই জন্য নারী শিক্ষার কথা এখানে বলা হয়েছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থায়ও প্রধানমন্ত্রী নারী শিক্ষার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছেন। নারীদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান থেকে শুরু করে উপবৃত্তি এবং নারী শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এমনকি বিভিন্ন চাকরি ক্ষেত্রেও সাধারণত দেখা যায় নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এই জন্য নারীকে শিক্ষিত হতে হবে, কারণ শিক্ষিত নারী একটা শিক্ষিত সন্তানের গর্বিত পিতামাতা হতে পারে। কর্মক্ষেত্রে বলতে কোথায় নাই নারী? আমরা দেখি রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে শিক্ষকতা, আইন পেশা, চিকিৎসক, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এমনকি ট্রেন চালনার ক্ষেত্রে, ব্যাংক ব্যবস্থায় সব জায়গায় নারীর বিচরণ। অর্থাৎ এই কর্মক্ষেত্রে নারী সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। কারণ আমাদের পুরুষের পাশাপাশি নারীরাও তাদের অর্জিত অর্থ আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আত্মকর্মসংস্থানের নারী, আমরা দেখি বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে, তারা আত্মনির্ভরশীল হওয়ার যে প্রচেষ্টা চালু করেছে। আমরা বিশেষ করে যদি বলি প্রয়াত মেয়র ঢাকা উত্তরের আনিসুল হক, ওনার ওয়াইফ রুমিন হক, উনি একজন নারী উদ্যোক্তা এবং বাংলাদেশের খুব বড় একজন নারী উদ্যোক্তা। উনি এক গ্রুপ অফ কোম্পানির মালিক, অর্থাৎ ওনার স্বামী মারা যাওয়ার পরে পুরা ইসলাম গ্রুপটাকে উনি পরিচালনা করে থাকে। অর্থাৎ তিনি একজন বড় উদ্যোক্তা, অর্থাৎ সামাজিক পরিবর্তনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এজন্য এছাড়া আত্মকর্মসংস্থান বলতে বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্প, বিভিন্ন ধরনের দোকান পরিচালনা করা, হাঁস মুরগির খামার পরিচালনা করা, গবাদি পশু পালন করা, এছাড়াও আরো অনেক ক্ষুদ্র পরিসরে বৃহৎ পরিসরে নারীরা সমাজের সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই জন্য আত্মকর্মসংস্থানে নারী সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় আমরা দেখি সন্তান জন্ম দেওয়ার পরে নারী সাধারণত সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। কারণ নারীর হাত দিয়েই সন্তানের শিক্ষা ব্যবস্থার হাতে খড়ি হয়। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নারীদের প্রচেষ্টাই সবচেয়ে বেশি থাকে। সাধারণত পিতারা সাংসারিক উপার্জনের জন্য ব্যস্ত থাকে, মায়েদেরকেই সাধারণত এই সন্তানের সুরক্ষায় বা লালন পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আর এই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় সন্তানকে যখন মানুষের মতো মানুষ করতে পারবে, তখনই সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। রাষ্ট্র পরিচালনায় ও রাজনীতিতে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা আমাদের যে বৃহৎ দুটি দল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুইটা দলেরই প্রধানই হচ্ছে নারী। এখানে আমরা জাতীয় পার্টিরও দেখি যে প্রেসিডেন্ট এরশাদের ওয়াইফ রওশন এরশাদ, উনি একজন নারী। আমাদের বাংলাদেশের স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, তিনি একজন নারী। এইভাবে রাষ্ট্র পরিচালনায়ও নারীর অবদান কোনো মতেই আমরা অস্বীকার করতে পারি না। এই জন্য আমরা বলতে পারি যে সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে, এখানে আমরা চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং 1995-এ একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলেছে যে বিশ্ববিদ্যালয় সমূহে যে সমস্ত শিক্ষার্থী আছে সেখানে 23% হচ্ছে নারী শিক্ষার্থী। তারা যার মধ্যে মেডিকেলে অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনা করে 29% নারী, এবং বুয়েটে অর্থাৎ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সেখানে 9% নারী শিক্ষার্থী রয়েছে। অর্থাৎ
নারীরা কোথাও পিছিয়ে নেই। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা নবম ও দশম শ্রেণীর পঞ্চদশ অধ্যায়ে অর্থাৎ বাংলাদেশের সামাজিক পরিবর্তন চ্যাপ্টারটা আলোচনা করলাম। সেখানে আমরা সামাজিক পরিবর্তনের উপাদান এবং প্রভাব নিয়ে আলোচনা করেছি এবং সর্বশেষে আমরা সামাজিক পরিবর্তনে বাংলাদেশের নারী সমাজের ভূমিকা নিয়েও আলোচনা করেছি। এই ক্ষুদ্র পরিসরে ক্লাসটা পরিচালনা করতে গিয়ে যদি তোমাদের মনে হয় কোথাও কোনো সমস্যা হয়েছে, কোনো ভুল হয়েছে, তোমাদের যদি কোনো পরামর্শ থাকে, তোমাদের কোনো আমাদের সাথে তোমাদের যোগাযোগের অনেক মাধ্যম রয়েছে, তারপরেও আমি বলবো আমাদের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের যে ইউটিউব চ্যানেলে যে কমেন্টস বক্স আছে সেখানে তোমরা এই ক্লাস সম্পর্কিত যে কোনো মতামত, সমস্যা, পরামর্শ আমাদেরকে লিখে জানালে আমরা পরবর্তী সময়ে আমাদের কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ক্লাসে এসে তোমাদের সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আজকের মতো আমি বলতে চাই যে এই করোনাকালীন সময়ে তোমরা সুরক্ষিত থাকবে, বাসায় বসে অবশ্যই লেখাপড়া করবে। যে টপিকসগুলো তোমাদের ইউটিউবে যাচ্ছে সেগুলো তোমরা বারবার দেখে যদি কোনো সমস্যা থাকে সেগুলো শিক্ষকদের সাথে আলোচনা করবে এবং বাসায় সুরক্ষিত থাকবে। সবসময় বাসার ভিতর থাকার চেষ্টা করবে, বাইরে যাবে না, সুরক্ষা সামগ্রী ব্যবহার করবে এবং নিয়মিত লেখাপড়া করবে। আজকের মতো নবম ও দশম শ্রেণীর এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।